শীতল, প্লিজ ডোর ওপেন করো। আমাকে ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ না ভাল্লুক? তুমি আমাকে আঘাত করেছো, তাতে কিছু মনে করিনি। দরকার পড়লে আরও করবে। এখন আমার কাছে এসো প্লিজ। শীতল তবুও ডোর ওপেন করলো না। রাজ তার একটা হাত দরজার মাঝখানে রাখলো। রাজের মনে হচ্ছে শীতলও এখানে হাত রেখেছে। শীতল একই কথা ভাবছে। বেশ রাত হয়েছে। রাজের কোনো সাড়া শব্দ না পেয়ে শীতল ডোর ওপেন করলো। শীতল ডোর খুলতেই দেখলো কিছু রক্ত ফ্লোরে, সেই সাথে ওয়াশরুমের দরজায় রক্ত লাগানো হাতের ছাপ। শীতলের মনে বেশ কষ্ট শুরু হলো। তখন শীতলের কি হয়েছিল তা শীতলও জানে না। সে হঠাৎ রাজকে আঘাত না করলেও পারত। রাজের রক্ত দেখে শীতলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শীতল রাজকে কোথাও দেখতে পাচ্ছে না। এই অবস্থায় কোথায় গেল রাজ? হঠাৎ শীতল রাজকে দেখতে পেল। বেডের মাঝখানে রাজ সেন্সলেস হয়ে শুয়ে আছে। মাথা থেকে রক্ত বের হচ্ছে। শীতল দৌড়ে গিয়ে রাজের বুকে মাথা রাখলো। শীতল কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন, আমি আপনাকে আঘাত করতে চাইনি। আপনার উপর আমার খুব খুব রাগ হয়। আপনি এত অপমানের পর কেন ভুলে যাচ্ছেন না আমায়? আমি আপনাকে দুঃখ ছাড়া কিছুই দিতে পারবো না। শীতল রাজের মাথায় ব্যান্ডেজ করে দিল। তারপর তোয়ালে দিয়ে শীতল রাজের শরীর মুছে দিল পানিতে। শীতল রাজের বুকে মাথা রেখে সেই সত্যগুলো বলল রাজকে, যা রাজ জেগে থাকলে শীতল কখনোই বলতে পারত না। শীতল কেন রাজের সাথে এমন করছে তা সব নিজের মনে কখন বলে ফেললো তা সে নিজেই জানে না। শীতল তার পরিবারের জন্য এমন করতে বাধ্য হচ্ছে। শীতল তার পরিবারের খুনি হতে চায় না। সে সবাইকে কষ্ট দিয়ে রাজের সাথে সুখে থাকতে চায় না। রাজকে শীতল এভাবে দেখতে পাচ্ছে না, তাই শীতল দেশ ছেড়ে চলে যাবে দূরে কোথাও। শীতল খুব কাঁদলো। তারপর রাজের ঠোঁটে হালকা একটা চুমু দিয়ে শীতল বারান্দায় চলে এলো। রাজ যেন জেগে না যায়। রাজ জেগে থাকলে রাজের ভীষণ কষ্ট হয় শীতলকে কাছে না পেয়ে। এটা শীতল বুঝতে পারে। শীতল বারান্দায় এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ঘুমানো অবস্থায় শীতলের বেশ শীত শীত লাগলো। তখন হঠাৎ সে কারো গরম ছোঁয়া পেল। ভোর হয়েছে। শীতল চোখ খুলে নিজেকে বেরিয়ে দেখতে পেল। নিজের দিকে তাকিয়ে শীতল অবাক হলো। শীতলের পরনে নতুন একটা শাড়ি। শীতলের বেশ মনে আছে কাল রাতে সে শাড়ি পরা ছিল না। শীতল পাশে থাকিয়ে রাজকে দেখল না। রাজ অনেক আগেই চলে গিয়েছে। শীতল দেখলো রুমটা আগের মতো ক্লিন। বেডের এক পাশে কিছু ব্রেকফাস্ট আর একটা চিঠি দেখতে পেল সে। শীতল চিঠিটা খুলে পড়া শুরু করলো। গুড মর্নিং মাই বিউটিফুল ডার্লিং ওয়াইফ। আমি একটু বাইরে গেলাম ছোট একটা কাজে। কাজ সেরেই তোমার কাছে ফিরে আসছি। আমাকে বেশিক্ষণ মিস করতে হবে না তোমায়। আর হ্যাঁ, ব্রেকফাস্ট করে নেবে ভালো মেয়ের মতন। যদি ব্রেকফাস্ট না করো তাহলে ফিরে এসে আমার স্টাইলে খাওয়াবো। তোমাকে শাড়ির জন্য টেনশন করতে হবে না। আমি তোমাকে শাড়ি পরিয়ে দিয়েছি। তুমি নিজের খেয়াল রেখো। লাভ ইউ। শীতল চিঠিটা পড়ে কান্না শুরু করলো। রাতেই শীতলকে রাজ এখানে নিয়ে এসেছে। আর এসব কিছু ক্লিন করে তাকে শাড়ি পরিয়েও দিয়েছে রাজ। কাল এত বড় অপমান করলো রাজকে। আঘাত পর্যন্ত করেছে রাজকে শীতল। সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেল কিভাবে রাজ? রাজ এত কিছুর পরেও এত ভালোবাসে কেন তাকে? এই লোকে কি ইগো বলতে কিছুই নেই? শীতলের ভাগ্য এমন যে রাজের মতো স্বামী পেয়েছে, কিন্তু ভাগ্য এমন যে সেই স্বামীকে সে ধরে রাখতে পারছে না। শীতল ভাবছে, উপরওয়ালা যদি একটা মিরাক্কেল করে রাজের সাথে তাকে মিলিয়ে দিত, যদি তার বাবা মা ভাইয়া নিজে থেকে শীতলকে রাজের হাতে তুলে দিত। শীতল মনে মনে আল্লাহর কাছে এমন প্রার্থনা করে সব সময়। হঠাৎ রাজের ফোনে একটা এমএমএস এলো। রাজ দেখলো ভিডিওতে দেখা যাচ্ছে রোদকে কেউ মেরে বেঁধে রেখেছে, আর রাজন শীতলের হাত ধরে আছে। শীতল সেন্সলেস হয়ে আছে। রাজনের সাথে এভাবে শীতলকে দেখে রাজ রেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফোনটা ভেঙে গুড়িয়ে দিল। রাজ রাজনের কথা মতো একটা জায়গায় গিয়ে 600 ভোল্টের শক খেল। কয়েক বছর পর রাজ জাপানের ক্লিনিকের একটা কেবিনের বাহিরে বসে আছে। শীতল কেবিনে প্রস্রব বেদনায় চিৎকার করছে। রাজ চোখ বন্ধ করে দুই হাত মুঠো করে একটা চেয়ারে বসে আছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে। রাজ তার লাইফে অনেকবার কষ্ট পেয়েছে। কষ্টগুলো মৃত্যুর চেয়ে বেশি ছিল। তার বাবা মা প্রিয় বোনকে সে হারিয়েছে। শীতলকেও হারাতে বসেছিল সেই দিন। রাজ কয়েক বছর আগে সেই দিনের কথা ভাবল, যেদিন রাজন নামের শয়তান শীতল সহ শীতলের পরিবারকে কিডন্যাপ করেছিল। রোদকে মেরে ওর পা দুটো ভেঙে দেওয়া হয়েছিল। রোদের বাবা মা চিৎকার করছিল। তাদেরও বেঁধে রাখা হয়েছিল। রোদ প্রাণপণে শীতলের নাম ধরে চিৎকার করেছিল। শীতল কিছুতেই রেজিস্টারে সাইন করছিল না। রাজ শীতলের চুল ধরে শীতলকে থাপ্পড় দিচ্ছিল বারবার। রাজ সেই সময় সেন্সলেস অবস্থায় মেঝেতে পড়েছিল। রাজ ওখানে যেতেই রাজের উপর হামলা করেছিল রাজনের লোকেরা। রাজন শীতলের মাথায় রিভলভার ধরে রাজকে বলেছিল থামার জন্য।
নইলে ওর সামনেই শীতলকে শুট করা হবে। রাজ নিরুপায় হয়ে রাজনের লোকেদের আঘাত সহ্য করছিল। রাজের 2 হাত থেতলে দেওয়া হয়েছিল যেন সে কাউকে আঘাত করতে না পারে। রাজ একসময় সেন্সলেস হয়ে যায়, তবুও সে সবকিছু আন্দাজ করতে পারছিল কি হচ্ছে। রোদের রক্তে মেঝেটা ভেসে যাচ্ছিল, শীতলের চিৎকারও শোনা যাচ্ছিল। রোদ জানতে পারে রাজন একটা স্মাগলার, সে আন্ডারওয়ার্ল্ডের একটা ডন। রোদ রাজের উপর রাগ করতে পারে, বাট জেনে শুনে সে বোনকে এই লোকের হাতে তুলে দিতে পারে না। এই জন্য রোদ রাজনের সাথে শীতলের বিয়ে দেওয়ার পরিকল্পনা ভেঙে দেয়। রাজন সেটা মানতে পারেনি, তাই রাজন প্ল্যান করে রোদ সহ তার বাবা মাকে তুলে আনে এখানে। সাথে লোকজন ফিট করে খুব সাবধানে রাজকে ফলো করে। রাজ যেদিন কাজলের বাড়িতে গিয়েছিল সেদিন রাজনের সৌভাগ্যবশত রাজকে ট্যাগ করতে পেরেছিল। রাজ শুধু আল্লাহর নাম নিচ্ছিল, যেভাবেই হোক শীতলকে আর রাজনের হাত থেকে বাঁচাতে হবে। রাজ সেন্সলেস অবস্থায় শীতলকে দেখতে পাচ্ছিল। শীতলের জন্য অজস্র ভালোবাসা ফিল করতে পারছিল রাজ। এভাবে রাজের শীতলের প্রতি অন্ধ প্রেম ব্যর্থ হতে পারে না। রাজ তার বাবা মা বোন রোজার ডাক শুনতে পাচ্ছিল। সবাই বলছিল রাজকে পারতেই হবে, কারণ রাজের আপন বলতে শুধু শীতল আছে পৃথিবীতে। শীতল না থাকলে রাজের অস্তিত্ব থাকবে না। রাজন এবার শীতলকে ভয় দেখিয়ে সাইন করানোর জন্য শীতলের শাড়ির আঁচলে হাত দেয়। রাজন যে শীতলের শাড়ি খোলার জন্য হাত বাড়ায়, ঠিক তখনই রাজ রাজনের হাত ধরে। রাজন রাজকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। রাজের শরীর খালি ছিল, পুরো শরীরে রক্তের দাগ। রাজকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শীতল রাজকে দেখে প্রাণ ফিরে পেল। রাজকে শীতল জড়িয়ে ধরল। রাজ শীতলের মাথায় হাত বুলিয়ে শীতলের চোখের পানি মুছে দিল। রাজ শীতলকে একপাশে সরিয়ে রাজনের সাথে যুদ্ধে নেমে পড়ে। রাজ রাজনকে মেরে তক্তা বানিয়ে ফেলে। রাজনের পা দুটো প্রায় আলাদা করে ফেলে। যে হাত দিয়ে শীতলকে মেরেছিল আর শাড়ির আঁচল ধরেছিল সেই হাত ভেঙে গুড়িয়ে দেয় রাজ। রাজ শীতলের বাবা মার হাতের বাঁধন খুলে দেয়। শীতল রোদের অবস্থা দেখে চিৎকার করতে থাকে। রোদের কি হাল করেছে রাজন শয়তান। রোদের প্রাণ যায় যে অবস্থা। রাজের চোখ থেকে পানি পড়ছে রোদের জন্য। হাজার হক রোদ রাজের একমাত্র বন্ধু ছিল, কলিজার কলিজা। রাজ অ্যাম্বুলেন্সের খবর দিতে চাইলে রোদ রাজকে কাছে টেনে নেয়। রোদ বলে সে তার ভালোবাসার কাছে যেতে চায়। তার রোজা একা থাকতে ভয় করছে। রোজা রোদকে ডাকছে। রোদ রোজার সাথে থাকতে চায়। রোজার কাছে যাওয়ার জন্য সে দুনিয়ার মায়া কাটাতেও প্রস্তুত। রোদ রাজের পায়ে ধরে মাফ চায়। সে এতদিন যা করেছে তার জন্য সে অনুতপ্ত। রোদ আরো বলে শীতলের জন্য রাজ পারফেক্ট। রাজের প্রতি যত অন্যায় করেছে রোদ, তার প্রতিবাদ করার সামর্থ্য ছিল রাজের। রোদ সব বুঝতে পেরেছিল। রাজ শীতলের জন্য প্রতিবাদ করেনি। রোজ রাজের পায়ে ধরে বলে, দোষ দেখ, যেই পা দিয়ে তোকে আঘাত করেছিলাম সেই পা আর নেই। যেই হাত দিয়ে আমি তোকে আঘাত করেছি সেই হাতও নেই। যেই জানের জিগার দোষ তোকে আঘাত করেছিল সেই দোষও একটু পরে থাকবে না। রাজ রোদের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। সে রোদকে শাস্তি দিতে চেয়েছিল, বাট এভাবে এত ভয়ানক শাস্তির কথা সে ভাবেনি। রাজ রোদকে চুপ করতে বলে। রোদ হাসতে হাসতে রাজের হাত শীতলের হাতে দেয়। রোদ বলে ওর আদরের বোনের চোখে যেন কখনোই এক ফোঁটা পানি না পড়ে। রাজ শুধু বারবার বলছে তোর কিছু হবে না রে দোস্ত। শীতল শুধু রোদের কথা শুনে কাঁদছিল। ভাইয়া এইসব বলো না, তুমি ভালো হয়ে যাবে। রোদ শীতলের মাথায় হাত রেখে শীতলের কাছে মাফ চাইল। রোদ বলল, আমি ক্ষমার অযোগ্য, তবু রাজ তুই আর শীতল বোন আমাকে ক্ষমা করে দে। রোদের বাবা অনুতপ্ত হয়েছে। তার জন্যই আজকে একমাত্র ছেলের এই অবস্থা। রোদের বাবা মা রোদের কাছে মাফ চেয়েছিল। রোদের মৃত্যু এত ভয়ানক হয়েছিল যা দেখে যে কারো চোখে পানি এসে পড়ত। রোদ রক্তশূন্য হয়ে মারা গিয়েছিল। রোদ সামনে শুধু রোজাকেই দেখতে পাচ্ছিল। রোজার সেই কাজল কালো চোখ, ঠোঁটে সেই মিষ্টি হাসির শব্দ। রোদ প্রথম দেখায় রোজার প্রেমে পড়েছিল, কিন্তু রাজের কারণে বলতে পারেনি। রোজার সাথে সে বাঁচতে পারেনি, অন্তত সে মরতে তো পারবে। রোদের একটুও কষ্ট লাগছিল না। সে তো তার ভালোবাসার কাছে যাচ্ছিল। তার তো আনন্দের দিন ছিল ওই দিন। রোদ সামনে অনেক কষ্টে হাত বাড়িয়ে হাসতে হাসতে প্রাণ ত্যাগ করেছিল। রোদের কথা মতো রোজার পাশে রোদকে কবর দেওয়া হয়। রোদ রোজা নামের 2 অমর প্রেমের কবরের পাশে রাজ একটা চাইল্ড হোম তৈরি করে। নামটা ছিল রোদ আর রোজার নামে। রাজ যখন কবরের পাশে যায় তখন পরিষ্কার শুনতে পারে রোদ আর রোজার কথা। তারা দুজন একে অপরের সাথে কথা বলছে বরকনের মতো। রাজ ভাবে পৃথিবীতে তো ওদের বরকনে হওয়া হলো না। নিষ্ঠুর পৃথিবী বড়ই স্বার্থপর, তারা সবার ভালোবাসা সার্থক করে না। কয়েকদিন শীতল তার বাবা মার সাথে ছিল রোদের মৃত্যুর পর থেকে।
রাজ যেদিন ওদের বাড়ি যায় সেদিন অপরাধীর মতো শীতলের বাবা মা রাজের দিকে তাকিয়েছিল। ফুলি জানায় শীতল তার রুমে বসে আছে। রাজ শীতলের রুমে যেতেই শীতল রাজের পায়ে ধরে ক্ষমা চায়। রাজ যতক্ষণ শীতলকে ক্ষমা না করে দেয় ততক্ষণ শীতল পা ছাড়বে না। শীতলকে অবাক করে দিয়ে রাজও শীতলের পায়ে ধরে ক্ষমা চায়। রাজ বলে শীতল ওর পা না ছাড়লে রাজ ওর পা ছাড়বে না। শীতল রাজের কাণ্ড দেখে হেসে দেয়, রাজও হেসে দেয়। রাজ শীতলকে নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসে। শীতল ঢাকার বাড়িতে তাদের রুমে এসে দেখে রুমটা ফুল দিয়ে সাজানো। রাজ পিছন থেকে শীতলের কোমর ধরে ঘাড়ে মুখ গুজে বলে, আজকে তোমার আমার ফুলসজ্জা। শীতল রাজের কথা শুনে হাসতে হাসতে শেষ। রাজ কিছুটা রেগে বলে, আমি জানি তুমি কেন হাসছো। এর আগে আমাদের অনেকবার ফুলসজ্জা হয়েছে, কিন্তু তখন তো তোমার মনে হয়নি আমি জোর করেছি ফুলসজ্জায়। বাট আজকে তোমার অনুমতিতে হবে। শীতল রাজকে রাগানোর জন্য বলল। আমি যদি অনুমতি না দিই? রাজ বলল, তাহলে আর কি, আমাকে আগে রাজ হতে হবে আর জোর করে ফুলসজ্জা করতে হবে। শীতল আর রাজ দুজনেই হেসে দিল। রাজ শীতলকে কোলে তুলে বেডে নিয়ে গেল। রাজ শীতলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে ভাবছে কি আছে শীতলের মাঝে, যার প্রেমে সে অন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাকে। রাজ এবার শীতলকে ভালোবাসায় বেঁধে রাখবে, যেন কখনো শীতল সেখান থেকে যেতে না পারে। রাজ আগের কথা মনে করে শীতলকে ভয়ে জড়িয়ে ধরল। শীতলও রাজকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। অতঃপর সেদিন রাজের আর শীতলের আরো একবার ফুলসজ্জা হলো, যাকে বলে ভালোবাসার ফুলসজ্জা। রাজ শীতলকে মন ভরে আদর করলো। শীতল শুধু রাজের ভালোবাসাটুকু অনুভব করলো। সেদিনের পর থেকে রাজ শীতলকে সবসময় আগলে রাখে। সবসময় শীতলের আশেপাশে রাজ থাকতো। অফিসের সময়টুকু কোনো রকমে কাটাতো। অফিসে বসেও কিছুক্ষণ পরপর সিসি ক্যামেরা ফোন থেকে শীতলকে দেখতো। রাজ এক মুহূর্ত শীতলকে ছাড়া থাকতে পারে না। মনে হয় শীতল এই বুঝি রাগ করে কোথাও চলে গেল। শীতল রাজের বুকে মাথা রেখে বলল তার ঘুম আসছে না। রাজ দুষ্টুমি করে বলল, আমার কাছে একটা ঔষধ আছে, এসো আমার কাছে তোমাকে ঘুম পাড়িয়ে দেই। রাজ শীতলকে বেডে শুয়ে আদর করতে লাগলো। শীতল বলল, এভাবে ঘুম আসবে? রাজ বলল, আসবে, খুব আসবে। শীতল বলল, আমার সব সময়ের জন্য একটা সাথী চাই। রাজ হেসে বলল, ঠিক আছে, তোমার সাথে নিয়ে আসবো, এখন আমার কাছে এসো। সেদিনের ফলস্বরূপ শীতল প্রেগনেন্ট হলো। রাজ সেদিন সব থেকে বেশি খুশি হয়েছিল। ডক্টরের ডাকে রাজ বাস্তবে ফিরে এলো। ডক্টর বলল, আপনার ওয়াইফের সিচুয়েশন ভালো না, রক্ত ধরছে অনেক, ওনার সহ্য ক্ষমতা নেই। রাজের বুকে একটা মোচড় দিল। রাজের ব্লাড নিতে চাচ্ছিল না ডক্টর। সব রাজ শীতলকে ব্লাড দিয়ে এসেছে। রাজও খুব দুর্বল হয়ে গিয়েছে শীতলের পাশাপাশি। রাজ অনেক জোর করেই শীতলকে ব্লাড দিল। রাজ শীতলের কেবিনে গেল না, কারণ শীতল মানা করেছে। রাজের ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও প্রাণপ্রিয় স্ত্রীর কথা সে রেখেছে। রাজ অন্য একটা কেবিনে বেডে চোখ বন্ধ করে গত কয়েক বছর আগের কথা ভাবতে লাগলো। দিনটি ছিল হলিডে। রাজ বাগানে বসে অফিসের কাজ করছিল। তখনই শীতল একটা ফাইল পায়। ফাইল খুলে শীতল দেখলো রিপোর্ট পজিটিভ। শীতল নিজের পেটে হাত দিয়ে কিছু ফিল করলো। শীতলের মুখ আগের চেয়ে আরো উজ্জ্বল হয়ে গেল খুশিতে। কয়েক বছর যাবৎ রাজ আর শীতল দুজন দুজনকে ভালোবেসে এসেছে। রাজ খুব সাবধানে সতর্কতা অবলম্বন করেছে। সে কিছু আলাদা সময় কাটানোর জন্য বেবি নেওয়ার কথা ভাবেনি। শীতলের মনে একটা ভয় কাজ করলো। সে ভাবলো রাজ কি এই খবর শুনে রাগ করবে। শীতল সুন্দর করে সেজে গুজে রাজের পেছন দিক দিয়ে দাঁড়ালো। হাতে একটা লাভ কার্ড নিয়ে সেটাতে আই এম প্রেগনেন্ট লিখেছে রাজকে দেখানোর জন্য। শীতল রাজকে কিছু বলবে তার আগে শীতল ভাবলো এত বড় খবরই ছোট কার্ড দিয়ে হবে না। শীতল নেক্সট একটা কাগজ নিয়ে এলো লাল। সেটাতে বাবা মা লিখে রাজকে দেখানোর জন্য রাজের সামনে যাবে। তখন মনে হলো এই সামান্য কাগজ দিয়ে হবে না। নেক্সট শীতল কতগুলো বেলুন নিয়ে গেল। বেলুনে লেখা ছিল আই এম প্রেগনেন্ট। শীতলের মুখে বলতে লজ্জা লাগছিল, তাই এত সব ব্যবস্থা করলো শীতল। এবার শীতল ভাবলো বেলুন দিয়ে সুসংবাদ জানানো বেটার হবে। শীতল যেই বেলুন হাতে নিয়ে রাজের সামনে গেল আর রাজকে পেছন দিয়ে রাজের কাঁধে হাত দিল, ঠিক তখনই শীতলের হাত ফসকে বেলুনগুলো আকাশে উড়ে গেল। রাজ শীতলের ছোঁয়া পেয়ে পেছন দিকে ফিরে বলল, কি হচ্ছে ডার্লিং, কিছু বলবে? শীতলের কান্না আসছে খুব। কান্না আড়াল করে শীতল মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি। কথাটা বলেই শীতল রাজের সামনে থেকে চলে গেল। রাজ মুচকি হেসে আবার কাজ করতে লাগলো।
শীতল রাজের পেছনে থাকা দেয়ালে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। শীতল কিছুতেই বলতে পারছে না সে মা আর রাজ বাবা হতে চলেছে। সন্ধ্যায় শীতল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কারো স্পর্শে শীতলের ঘুম ভাঙল। শীতল চোখ খুলে দেখল রুম অন্ধকার। রাজের হাতে একটা মোমবাতি। রাজ শীতলকে বেড থেকে নিচে দাঁড় করিয়ে হাতের একটা তুড়ি বাজালো। অমনি রুমটা আলোয় ভরে গেল। রাজ শীতলকে সামনে তাকাতে বলল। শীতল সামনে তাকিয়ে দেখলো দেয়ালে বড় বড় করে লেখা, উই আর প্রেগনেন্ট। আমি বাবা আর তুমি মা হতে চলেছ। সারা রুমে বেবিদের সুন্দর সুন্দর ফটো লাগানো। রাজ এসব কখন করলো? আর রাজ জানলোই বা কিভাবে? ফাইলটা তো সে প্রথম খুলেছে। রাজ শীতলের ঠোঁটে একটা চুমু দিয়ে শীতলের ভাবনায় ছেদ ঘটালো। কি ভাবছো কি? আমি জানলাম কিভাবে? আপনি জানলেন কি করে বলুন তো? রাজ মুচকি হাসি দিয়ে বলল, তোমার রিপোর্টের কথা ডক্টর আমাকে ফোন দিয়ে আগে জানিয়ে দিয়েছিল। আমি তোমার মুখ থেকে শোনার জন্য ফাইলটা রুমে রেখেছিলাম। তুমি আমার পেছনে দাঁড়িয়ে যা যা করলে তার সব আমি দেখেছি ডার্লিং। ইস, কত চেষ্টা করলে আমাকে জানানোর জন্য। শীতল কাদো কাদো ফেস নিয়ে বলল। আপনি খুশি হয়েছেন তো? রাজ শীতলের ঠোঁটে আরেকটা চুমু দিয়ে বলল। আমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি। শীতল রাজকে জড়িয়ে ধরলো, তারপর কোলে করে বেডে নিয়ে গেল। রাজ শীতলকে বুকে নিয়ে শুয়ে শুয়ে বলল, তুমি ভাবলে কি করে আমি খুশি হব না? তুমি তোমার রাজকে চেনো না। আমি দুঃখিত, মাফ করে দিন, আর কখনো এমন ভাববো না। ভুল যখন করেছ তখন ভুলের শাস্তি তো তোমাকে পেতেই হবে। শীতল ভয় ভয় বলল। কিসের শাস্তি? রাজ শীতলের ঠোঁটে আরেকটা চুমু দিয়ে বলল, আমাকে নিচে থেকে আদর করতে হবে এখন থেকে। তুমি তো আমাকে আজ পর্যন্ত একবারও আদর করনি। শীতল কি বলবে ভেবে পেল না। শীতল লজ্জা পেয়ে রাজের বুকে মাথা লুকালো। রাজ মুচকি হেসে বলল, বেটা রাজ, তুই দুনিয়ার সব থেকে অভাগা। আজ পর্যন্ত নিজের বউয়ের আদর পেলে না। তুই সবসময় আদর দিয়ে যাবি, বাট কখনো আদর পাবি না। সেদিন রাজ এত খুশি হয়েছিল তা দেখে শীতলের মন খুশিতে আত্মহারা হয়ে গেল। শীতল বাংলোটা দেখে আরো অবাক হয়ে গেল। পুরো বাংলোটাকে রাজ বেবিদের ফটো দিয়ে ভরিয়ে রেখেছে। শীতলের পার্সোনালি সকল কাজ রাজ করে দেয়। শীতল প্রথম কয়েক মাস বেশ ভালো ছিল, বাট পরে ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়ে। রাজ ভাবতেই পারে না এত কেয়ার করার পরেও শীতল এত অসুস্থ হলো কি করে। শীতল সারাক্ষণ বমি করে, আর কিছুই খেতে পারে না, ঘুমোতে পারে না, সারাক্ষণ যন্ত্রণায় ছটফট করে। রাজ যত রকম ডক্টর আছে তাদের সবার চিকিৎসা নিয়েছে। এখন শীতলের ডেলিভারির সময় হয়েছে, অথচ ডেলিভারি হচ্ছে না। রাজ শীতলকে জাপানে নিয়ে আসে। রাজ শীতলকে এখানে এনে সব রকম চিকিৎসার ব্যবস্থা করে। শীতলের শরীর একেবারে ভেঙে পড়েছে। শীতলের সেই গোলাপি আভা আর নেই। শীতল সম্পূর্ণ জীর্ণ হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাজ যখন শীতলের কেবিনে শেষবারের মতো গিয়েছিল, তখন শীতল চোখ বন্ধ করে থাকা অবস্থায় বলে, এভাবে তাকাবেন না, আমি অনেক কুৎসিত হয়ে গিয়েছি, দেখতে অনেক বাজে লাগছে। রাজ শান্ত গলায় বলল, তুমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কীটের মতো দেখতে হয়ে গেলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক থাকবে, সেটা কখনই পাল্টাবে না। তোমার সৌন্দর্য দেখি তোমার সাথে আছে, এটা মনে করো না। যদি এমন হতো তাহলে তোমাকে বিয়ে করতাম না, তোমার প্রয়োজন আগিয়ে ফুরিয়ে যেত। রাজের ভাবনায় ছেদ ঘটল। ডক্টর বলল, এই মাত্র আবার আপনার ওয়াইফের প্রস্রাব ব্যথা উঠেছে। রাজ দৌড়ে শীতলের কেবিনে গেল। রাজের সাহস নেই ভেতরে যাওয়ার। সেই মুহূর্তে সবচেয়ে অসহায় ব্যক্তি দুনিয়ার। রাজ অনেক সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে ভেতরে গেল। ভেতরে ঢুকেই রাজ একটা বেবির কান্নার আওয়াজ পেল। রাজ অবাক হয়ে গেল। রাজ দেখলো শীতলের পাশে একটা ফুটফুটে বেবি, কি সুন্দর মিষ্টি চেহারা। রাজ আরো অবাক হলো শীতলকে দেখে। শীতল অনেকটা আগের মতো হয়ে গেছে, গায়ে সেই গোলাপি আভা ফিরে এসেছে। ডক্টর বলল রাজের ছেলে হয়েছে, আর তার ওয়াইফ বিপদ মুক্ত, তবে বেশ দুর্বল, সেবা শুশ্রূষা করলে ঠিক হয়ে যাবে। রাজ শীতলের ঠোঁটে একটা চুমো দিল। আজ কতদিন পর শীতলের ছোঁয়া পেল। রাজ শীতলের পাশ থেকে বেবিকে কোলে নিল। কি যে খুশি লাগছে তার কাছে। শীতল বেবিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে সবে। অমনি রাজ শীতলের ঠোঁটে পেছন থেকে চুমো দিয়ে বলল, অনেক হয়েছে ছেলেকে আদর, এবার বাবাকে আদর করো। শীতল একটা দুষ্টু হাসি দিল। রাজ যেই শীতলের কোমর ধরে আবারও চুমো দিতে যাবে, তখনই রওশন বলে উঠল। রওশন আর রাজের মাঝখানে বসে আছে শীতল। বাবা বলছে তাকে আদর করতে, ছেলে বলছে তাকে আদর করতে। শীতল কি করবে বুঝতে পারছে না। এবার আপনারা সবাই ডিসাইড করুন, শীতল কাকে আদর করবে, রাজ নাকি রওশন?